হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার নাম তৌফিকা বানু। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর সবাই ভালো করে পড়াশোনা করছো। আজকে আমি ক্লাস 9-এর জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমি পড়িয়েছিলাম সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হচ্ছে, কোন কোন উপাদান নিয়ে এই প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, কি কি উৎপন্ন হচ্ছে, তারপরে উদ্ভিদ দেহের কোথায় কোথায় সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়, উদ্ভিদ ছাড়া আর কোথাও কি সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়, মানে আর কোনো জীবে কি সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়, আর তারপরে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার প্রধান উপাদান, সহকারী উপাদান, এগুলো সম্বন্ধে একটু বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি বলবো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে চারটা মেন জিনিস লাগে, কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল, এই চারটা জিনিসের ভূমিকা বলবো, ঠিক আছে। আর কি বলবো, উৎস, মানে এই কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ দেহে কোথা থেকে আসছে, জল, সূর্যালোক, এগুলো পড়াবো, ঠিক আছে। তো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ওকে। তো চলো পড়ানো স্টার্ট করি, বেশি উল্টোপাল্টা না, ওকে। তো দেখো, এখানে লেখা আছে CO2। প্রথমে আমরা পড়ব CO2 এর উৎস আর ভূমিকা, মানে CO2 কিভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হেল্প করে, ঠিক আছে। উৎস দেখো, এখানে লেখা আছে স্থলজ উদ্ভিদ স্টোমাটা দিয়ে, স্টোমাটাকে পত্ররন্ধ্র বলা হয় বাংলাতে। স্থলজ উদ্ভিদ স্টোমাটা দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশ থেকে CO2 গ্যাস গ্রহণ করে। এইবার দেখো, ভেঙে ভেঙে আমি তোমাদেরকে বোঝাই। স্থলজ উদ্ভিদ, স্থলে যে উদ্ভিদ থাকে তাকে স্থলজ উদ্ভিদ বলে, স্টোমাটাকে বাংলায় বলে পত্ররন্ধ্র, ঠিক আছে। তো স্থলজ উদ্ভিদগুলা কি করে, পত্ররন্ধ্র দিয়ে, পত্ররন্ধ্র কোথায় থাকে, ছোট ছোট ছিদ্র থাকে পাতায়, ওগুলোকে বলে পত্ররন্ধ্র। দেখো এখানে আমি ফটো দিয়ে দিলাম, ওকে। তো ওই পত্ররন্ধ্র দিয়ে কি করে, ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশ থেকে CO2 গ্রহণ করে। এবার পরিবেশে CO2 কিভাবে আসছে, ওই যে আমরা নিঃশ্বাস নিই আর ছেড়ে দিই। তো যখন আমরা নিঃশ্বাস নিই তখন কি করি, অক্সিজেন গ্রহণ করি, CO2 ছেড়ে দিই। তো এই যে CO2 আমাদের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলো, পরিবেশে আছে CO2। তো ওই পরিবেশে থাকা CO2কে কি করে, স্থলজ উদ্ভিদ কি করে, পত্ররন্ধ্র দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় গ্রহণ করে। এবার ব্যাপন প্রক্রিয়াটা একটু হালকা করে বলে দিই, ঠিক আছে। দেখো এইখানে একটা বক্স আঁকলাম আর একটা বক্স আঁকলাম, এখানে কি আছে, অনেকগুলো CO2 আছে, অনেকটা, এখানে আমি ডট ডট দিয়ে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো অনেকটা CO2 আছে এখানে, আর এখানে একটা দুটো CO2 আছে। তো ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, এই যে বেশি ঘনত্ব থেকে পদার্থের অণুগুলো কি হয়, কম ঘনত্বে ছড়িয়ে পড়ে, বুঝতে পেরেছ। তাহলে পরিবেশে থাকা CO2, পরিবেশে অনেক CO2 আছে, তো এই পরিবেশে থাকা বেশি পরিমাণে CO2 কোথায় যায়, উদ্ভিদ দেহে চলে যায়, কার মাধ্যমে, পত্ররন্ধ্রের মাধ্যমে, ওকে, বুঝতে পেরেছ। তো ব্যাপন প্রক্রিয়ায় কি হয়, বেশি ঘনত্বের স্থান থেকে পদার্থের অণুগুলো কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, মানে এরা ব্যালেন্স মেনটেন করে রাখে, ঠিক আছে। কোথাও বেশি কোথাও কম এরকম রাখবে না, দুই জায়গায় সমান রাখবে। তো ব্যাপন প্রক্রিয়াটা জাস্ট একটু টাচ আপ করে গেলাম। তারপর দেখো লেখা আছে জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদরা কি করে, জলে দ্রবীভূত CO2কে কি করে, পাতার তল দিয়ে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করে। জলজ উদ্ভিদ মানে জলে যেগুলো উদ্ভিদ থাকে তাদেরকে বলা হয় জলজ উদ্ভিদ। জলজ উদ্ভিদ কি করে, জলেই দ্রবীভূত আছে, মানে জলজ উদ্ভিদ কোথায় থাকবে, জলে থাকবে, যে সমস্ত উদ্ভিদগুলো জলে থাকে তাদের জলজ উদ্ভিদ বলে। এরা কি করে, জলে দ্রবীভূত CO2কে নেই। স্থলজ উদ্ভিদ কি করছিল, পরিবেশ থেকে CO2 নিচ্ছিল, জলজ উদ্ভিদ জলে দ্রবীভূত CO2কে নিচ্ছে, কোথায় দিয়ে নিচ্ছে, পাতার তল দিয়ে, এটা একটা পাতা, এই পাতার তল দিয়ে কি করছে,
CO2কে গ্রহণ করছে। ওকে, জলে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এই সমস্ত গ্যাস পাওয়া যায়। ঠিক আছে, তো এটা জলজ উদ্ভিদ জল থেকে CO2 গ্রহণ করে পাতার তল দিয়ে, কোন প্রক্রিয়ায়? সেম ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করে। তো স্থলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ, এই উদ্ভিদগুলো CO2 কোথা থেকে পাচ্ছে বুঝতে পেরেছো? ক্লিয়ার? এইবার CO2 এর ভূমিকা, মানে CO2 কিভাবে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় হেল্প করে। ঠিক আছে, তো CO2 হলো প্রধান কাঁচামাল, মানে CO2 লাগবেই, CO2 দরকার হবেই। CO2 যদি না থাকতো তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়াটা সম্পূর্ণই হতো না। ঠিক আছে, CO2 একটা অত্যন্ত প্রয়োজনীয় দরকারি একটা উপাদান সালোকসংশ্লেষের জন্য। ঠিক আছে, এইবার কি হচ্ছে, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। আমি এর আগে ভিডিওতে পড়িয়েছি, দেখে নিও যদি কেউ না দেখে থাকো ভিডিওটা, তো লিঙ্ক দিয়ে দিব কমেন্টে। তো সালোকসংশ্লেষ প্রক্রিয়া কি হচ্ছে, গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। গ্লুকোজের সংকেত হলো C6H12O6। এর আগে ভিডিওতে সব কিন্তু আমি বলে দিয়েছি ক্লিয়ার করে। C6H12O6 এটা হলো গ্লুকোজের সংকেত। তো এই গ্লুকোজের সংকেতে কি কি আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। ঠিক আছে, তো এই কার্বন আর অক্সিজেন কোথায় থেকে পাচ্ছে? এই কার্বন ডাইঅক্সাইড থেকে পাচ্ছে। দেখো, উৎপন্ন গ্লুকোজে, মানে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে কার্বন এবং অক্সিজেন CO2 থেকে গৃহীত হয়। দেখো, কার্বন ডাইঅক্সাইড কার্বন অক্সিজেন নিয়ে গঠিত, আর সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে, এই গ্লুকোজে থাকা কার্বন অক্সিজেন কোথায় থেকে পাওয়া যায়? পরিবেশে থাকা কার্বন ডাইঅক্সাইড থেকে পাওয়া যায়। ঠিক আছে, এইবার দেখো লেখা আছে অঙ্গার আত্তীকরণ ঘটায়। কে? CO2 সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় অঙ্গার আত্তীকরণ ঘটায়। দেখো, আমি যদি এখানে দেখি কার্বন ডাইঅক্সাইডে কি কি আছে? কার্বন আছে আর অক্সিজেন আছে। এই অঙ্গারের মানে হলো কার্বন। ঠিক আছে, এটা মনে রাখো, অঙ্গারের মানে হলো কার্বন, কয়াকার বয়রেব দান্তানা, কার্বন। তো অঙ্গারের মানে হলো কার্বন। কার্বন কি হয়? উদ্ভিদ কোষে, মানে উদ্ভিদ কোষে আসে। কোথা থেকে আসে? পরিবেশে থাকা কার্বন ডাইঅক্সাইড থেকে। দেখো, আমি একটু ক্লিয়ার করে বলে দিই, হ্যাঁ, এই ব্যাপারটা অঙ্গার আত্তীকরণ জিনিসটা কি। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়? পরিবেশ থেকে CO2 গ্রহণ করে কে? উদ্ভিদ। এই CO2 তে কি থাকে? কার্বন থাকে। এই কার্বন কি হয়? উদ্ভিদ কোষে গৃহীত হয়। ঠিক আছে, এইবার এই কার্বন উদ্ভিদ কোষে গৃহীত হয়ে কি হয়? উদ্ভিদ কি করে? সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। মানে মেনলি মনে রাখো যে কার্বনের আত্তীকরণ ঘটে কোথায়? উদ্ভিদ কোষে। পরিবেশ থেকে কার্বনের আত্তীকরণ ঘটে কোথায়? উদ্ভিদ কোষে। এইটাকে বলা হয় অঙ্গার আত্তীকরণ। অত বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখলেই হবে। ঠিক আছে, তো আমরা এটা পড়লাম সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় CO2 এর ভূমিকা, কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা। এরপরে পড়ব সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জলের কি ভূমিকা আছে আর জলের উৎস কি। দেখো, জল সবুজ উদ্ভিদরা কোথা থেকে পায়? স্থলজ উদ্ভিদ মাটির কৈশিক জলকে মূলরাম দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় শোষণ করে জাইলেমের মাধ্যমে। স্থলজ উদ্ভিদ মানে বললাম যে সব উদ্ভিদগুলো স্থলে থাকে, ওরা কি করে? মাটির কৈশিক জলকে, কৈশিক জল মানে মাটির মধ্যে অনেক ছোট ছোট ছিদ্র থাকে, ওই ছিদ্রগুলোর মধ্যে জল থাকে, ওই জলগুলাকে বলছে কৈশিক জল। ওই জলগুলা উদ্ভিদ কি করে? মূল দিয়ে কি করে? শোষণ করে। কোন প্রক্রিয়ায়? অভিস্রবণ প্রক্রিয়ায়। একটু আগে ব্যাপন প্রক্রিয়াটা বোঝালাম, তো অভিস্রবণ প্রক্রিয়া হলো এক প্রকার ব্যাপন প্রক্রিয়া। শুধু ব্যাপন প্রক্রিয়ায় কি হচ্ছিল? কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গ্যাসের কি হচ্ছিল? মানে আদান প্রদান হচ্ছিল, বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে যাচ্ছিল কে? গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অভিস্রবণ প্রক্রিয়ায় কি হবে? জলের আদান প্রদান হবে, মানে জল বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে যাবে। তো এই অভিস্রবণ প্রক্রিয়ায় কি করে? শোষণ করে সবুজ উদ্ভিদ জলকে।
কিসের মাধ্যমে? জাইলেমের মাধ্যমে। জাইলেম হলো উদ্ভিদের একটা কি কলা। এই জাইলেম কলাটা মূল দ্বারা যে জল শোষিত হলো সেই জলটাকে উদ্ভিদের অন্যান্য অংশে পাঠাতে সাহায্য করে, পাতা কাণ্ড এগুলোতে জলকে পাঠাতে সাহায্য করে। ঠিক আছে, তো একবার আরো বলে দিই, স্থলজ উদ্ভিদগুলা কি করে? মাটির কৈশিক জলকে মূলরম দিয়ে শোষণ করে অভিস্রবণ প্রক্রিয়ায়, আর জাইলেমের মাধ্যমে পুরো উদ্ভিদ দেহে ছড়িয়ে দেয়। ঠিক আছে, এবার জলজ উদ্ভিদ, যেই সব উদ্ভিদগুলো জলে থাকে, জলে কি থাকে? জলে দ্রবীভূত থাকে, নিম্নজিত থাকে, মানে পুরো জলে ডুবে থাকতে পারে বা অর্ধ নিম্নজিত থাকতে পারে। এই সব উদ্ভিদগুলা কি করে? জলাশয় থেকে দেহের নিম্নজিত তল দিয়ে অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করে। জলের উদ্ভিদগুলা কোথায় আছে? জলে আছে, তো ওরা ইজিলি জল পেয়ে যাবে। কি করে? উদ্ভিদের প্রায় সমস্ত অংশ দিয়ে, পাতা কাণ্ড এগুলো দিয়ে কি করে? অভিস্রবণ প্রক্রিয়ায় জল শোষণ করে। ঠিক আছে, স্থলজ উদ্ভিদ হলো, জলজ উদ্ভিদ হলো। এবার পরাশ্রয়ী উদ্ভিদ। পরাশ্রয়ী উদ্ভিদ মানে যেই উদ্ভিদগুলো পরের উপর আশ্রয় করে। দেখো, পরাশ্রয়ী, পরের উপর আশ্রয় করে যে উদ্ভিদগুলো তাদেরকে বলে পরাশ্রয়ী উদ্ভিদ। মানে কিছু কিছু উদ্ভিদ আছে যারা মাটিতে জন্মায় না, অন্য উদ্ভিদের ওপর জন্মায়, মানে ওদেরকে প্যাঁচিয়ে থাকে বা ওদের ধরে মানে ওই উদ্ভিদগুলা গ্রো করে। এই উদ্ভিদগুলাকে বলছে পরাশ্রয়ী উদ্ভিদ। এই উদ্ভিদগুলা কি করে? বায়বীয় মূল দিয়ে বায়ুমণ্ডলের জলীয়বাষ্প গ্রহণ করে। বায়বীয় মূল কেন বলছে বলো তো? পরাশ্রয়ী উদ্ভিদগুলা তো নিজে মাটিতে জন্মায় না, অন্য উদ্ভিদের উপর জন্মায়। তো ওদের কি থাকে? মূলগুলা থাকে মানে ঝুলে থাকে। যেই উদ্ভিদের উপর ডিপেন্ড করে জন্মেছে, গ্রো করেছে, ওই উদ্ভিদের ডালপালাগুলোতে মূলগুলো ঝুলে থাকে। তো ওই জন্য বলছে বায়বীয় মূল। বায়বীয় মূল দিয়ে কি করে? বায়ুতে থাকা জল, জলীয় বাষ্প, বায়ুতে কি জল জলীয় বাষ্প হিসেবে থাকে, তো এই জলীয় বাষ্পকে গ্রহণ করে। কোন উদ্ভিদগুলো? পরাশ্রয়ী উদ্ভিদগুলো। কি দিয়ে? বায়বীয় মূল দিয়ে। ওকে, তো এটা উৎস হয়ে গেল। স্থলজ উদ্ভিদ, জলজ উদ্ভিদ, পরাশ্রয়ী উদ্ভিদগুলো কিভাবে জল পায়। ওকে, এইবার পড়বো জলের ভূমিকা কি, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভূমিকা কি, এটা পড়বো। কার্বন ডাই অক্সাইড একটা প্রধান কাঁচামাল ছিল, এটাও একটা অন্যতম একটা কাঁচামাল, কি? জল। তারপর দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হচ্ছে? এই যে জল, এই জলটা, এটা একটা আলাদা পয়েন্ট, এটা একটা আলাদা পয়েন্ট। ঠিক আছে, তো এই জলটা কি হচ্ছে? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ভেঙে যাচ্ছে। H+ আয়ন, OH- আয়ন, H+ আয়নকে হাইড্রোজেন আয়ন, OH- আয়নকে হাইড্রক্সিল আয়ন বলে। তো এই দুটো আয়নে ভেঙে যাচ্ছে, কি? জল, জলের অণুটা দুটো আয়নে ভেঙে যাচ্ছে। এরপর কি হচ্ছে? এই যে এই হাইড্রোজেন কি হচ্ছে? সালোক সংশ্লেষের অন্ধকার দশায় ব্যবহৃত হচ্ছে। এর পরের ভিডিওতে আমি পড়াবো যে সালোক সংশ্লেষের দুটি দশা থাকে, আলোক দশা, অন্ধকার দশা। তো এই অন্ধকার দশায় এই H+টা ব্যবহৃত হচ্ছে। কোথায় ব্যবহৃত হচ্ছে? কার্বন ডাই অক্সাইডকে, মানে কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। দেখো, H+ যুক্ত হওয়া মানে বিজারিত হয়ে যাওয়া। সব কিছু পরের ভিডিওতে আলোচনা করবো, অত প্যানিক করার কোনো দরকার নেই, শুধু এখানে একটু শুনে নাও। ঠিক আছে, তো এই H+টা কার্বন ডাই অক্সাইডকে বিজারিত করছে, মানে ওর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তারপর কি করছে? দেখো, কার্বন ছিল, অক্সিজেন ছিল, H যুক্ত হলো, তো কি হলো? গ্লুকোজ তৈরি হয়ে গেল। ওকে, এইবার এই OH- এর ইলেকট্রন কি হচ্ছে? OH- থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে। এই ইলেকট্রন আবার কোথায় যাচ্ছে? ক্লোরোফিলে চলে যাচ্ছে ইলেকট্রনটা। কি হচ্ছে? ক্লোরোফিলের ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য। দেখো, এখানে একটু কথা বলি, হয়তো তোমরা গোলমালিয়ে যাচ্ছ, তো একটু শুনে নাও। হ্যাঁ, এই চ্যাপ্টারটা যখন তুমি কমপ্লিট করবে তখন তোমার আর কোনো ডাউট থাকবে না। এখন মনে হচ্ছে যে হ্যাঁ, অনেক নতুন নতুন জিনিস শিখছি, কিন্তু ওরকম ব্যাপার নেই, একটু শোনো পেশেন্টলি। তো কি হচ্ছে যে সূর্যালো, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি ব্যবহৃত হয়? সূর্যের আলো ব্যবহৃত হয়। তো এই সূর্যের আলোতে একটা ফোটন কণা থাকে, মানে একটা মানে অনেকগুলো ফোটন কণা থাকে, উচ্চ শক্তি সম্পন্ন অদৃশ্য কণা, যেই কণাগুলোকে দেখা যায় না। তো এই ফোটন কণার জন্য কি হয়? ক্লোরোফিল অনেক উত্তেজিত হয়ে যায়। ওই উত্তেজিত হওয়ার ফলে ক্লোরোফিল থেকে ইলেকট্রন বেরিয়ে যায়। তো এই ইলেকট্রনের ঘাটতি পূরণের জন্য জলকে ভেঙে দেয়। কে ভেঙে দেয়? ক্লোরোফিল। ঠিক আছে,
তো জলকে ভেঙে নিজের ইলেকট্রন ঘাটতি পূরণ করে। ওকে, আমার মনে হচ্ছে তোমরা সবাই গুলিয়ে ফেলছো, তো কোনো ব্যাপার নেই, একটু শোনো। তো এই যে জলটা ভাঙলো কি প্রক্রিয়ায়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। হাইড্রোজেন হাইড্রক্সিল আয়ন উৎপন্ন হলো। হাইড্রোজেন আয়ন কি হলো? অন্ধকার দশায় ব্যবহৃত হলো কার্বন ডাইঅক্সাইডকে বিজারিত করার জন্য। কি তৈরি হলো? গ্লুকোজ। আর মানে হাইড্রক্সিল আয়ন থেকে ইলেকট্রন নির্গত হলো। ইলেকট্রন কোথায় গেল? ক্লোরোফিলে। তারপর এই ইলেকট্রন নির্গত হয়ে যাওয়ার পর কি হয়? হাইড্রক্সিল আয়ন থেকে অক্সিজেন আর কি তৈরি হয়? জল তৈরি হয়। ওকে, এইবার দেখো এখানে লেখা আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের মূল উৎস হলো জল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি কি তৈরি হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় তৈরি হয় গ্লুকোজ C6H12O6, আর কি তৈরি হয়? অক্সিজেন, আর কি তৈরি হয়? জল। তো এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উপজাত বস্তুরূপে যে অক্সিজেন তৈরি হয়, এই যে অক্সিজেন, এই অক্সিজেনের মূল উৎস কি? এই জল। জল যদি না থাকতো, মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তো ব্যবহার হয় আর জলও ব্যবহার হয়, তো জল যদি না ব্যবহৃত হতো তাহলে কিন্তু মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া হতো না, সেটা তো আলাদা ব্যাপার, অক্সিজেনও উৎপন্ন হতো না। ঠিক আছে, দেখো এই জল ভেঙেই তো অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তো বুঝতে পেরেছো এই লাইনটার মানে? এইবার তোমাদেরকে পড়াবো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা। ওকে, তোমরা বুঝতে পারছো তো আমার কথা? যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। ঠিক আছে, আমি আরো ভালো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এরপরে দেখো সূর্যালোক সবুজ উদ্ভিদ কোথায় থেকে পায়? নাম শুনেই বুঝতে পারছো যে সূর্য থেকে পাওয়া আলোকে বলছে সূর্যালোক। কোথায় থেকে পাবে? অবভিয়াসলি সূর্য থেকে পাবে। সূর্যালোকের শক্তির উৎস হচ্ছে ফোটন কণা। এইবার দেখো ভূমিকা কি হয়, যে সূর্যালোকের ফলে এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় রঞ্জক পদার্থ ব্যবহৃত হয়, এই রঞ্জক পদার্থগুলো কি হয়? সক্রিয় হয়ে যায়। কিসের জন্য? সূর্যের আলোর জন্য। সূর্যের আলোতে কি থাকে বললাম? ফোটন কণা। এই ফোটন কণার জন্য মেনলি ক্লোরোফিল সক্রিয় হয়ে ওঠে। আর সক্রিয় হয়ে যাওয়ার ফলে ওই যে বললাম একটু আগেই, ইলেকট্রন বেরিয়ে যায়। ওকে, আর এই ইলেকট্রন ঘাটতি পূরণের জন্য ক্লোরোফিল আবার জলকে ভেঙে দেয়। এবার দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি প্রদান করে। বললাম সূর্যালোক সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি প্রদান করে ফোটন কণা থাকার জন্য। তারপর কি হয়? সৌরশক্তি, মানে সূর্যের যে শক্তি, এই শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। কিসের মধ্যে আবদ্ধ হয়? এটিপি অণুর মধ্যে। এটিপি এর ফুল ফর্ম হলো অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এইগুলো একটু ডিটেলসে পরের ভিডিওগুলোতে আলোচনা করে দেব। ঠিক আছে, এই রাসায়নিক শক্তি আবার স্থৈতিক শক্তি রূপে মানে পরিবর্তিত হয়ে যায়। এই স্থৈতিক শক্তি আবার সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন গ্লুকোজে জমা থাকে স্থৈতিক শক্তি রূপে। সেখানে সৌরশক্তি আবদ্ধ থাকে না। কিসের মধ্যে? গ্লুকোজের মধ্যে। সৌরশক্তি স্থৈতিক শক্তিতে রূপান্তরিত হয়, এই স্থৈতিক শক্তি গ্লুকোজের মধ্যে আবদ্ধ থাকে। এইবার দেখো এই রাসায়নিক শক্তি, দেখো এখানে লিখেছি আমি অ্যারো দিই, তোমাদের বইতে দেখবে লেখা আছে যে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই রাসায়নিক শক্তি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় শক্তি প্রদান করে। তারপর দেখো এডিপি থেকে কি হচ্ছে? এটিপি হয়ে যাচ্ছে। এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এখানে দেখো আমি সূর্য এঁকেছি, সূর্যালোক না লিখে সূর্য এঁকে দিয়েছি। তো এডিপি সূর্যের আলোর উপস্থিতিতে এটিপিতে পরিণত হয়ে যাচ্ছে। আর এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যদি মানে সালোক সংশ্লেষ যখন হচ্ছে তখন যদি এটিপিতে কনভার্ট হয়ে যায় সূর্যালোকের উপস্থিতিতে, তখন সেই পুরো প্রক্রিয়াটাকে বলবো ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? সূর্যালোকের উৎস কি, সূর্যালোকের ভূমিকা কি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। এইবার আমি একটু বলে দিই ক্লোরোফিলের উৎস। ক্লোরোফিল কোথায় পাওয়া যায়? ফার্স্ট ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি, দেখে নিও। ওকে, তো ক্লোরোফিল কোথায় পাওয়া যায় ওখানে বলে দিয়েছি। আর ক্লোরোফিলের ভূমিকা এই তো বললাম, আর বলার দরকার নেই। তো আজকের মতো এতটুকুই।
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করিও। আর আমি যদি কোথাও ভুল বলে থাকি অবশ্যই আমাকে জানাবে। ওকে, ভালো করে পড়াশোনা করো। আজকের মতো এতটুকুই।